নমস্কার বন্ধুরা, অডিও বুক বাই রমি চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি রমি। আমি আপনাদের ধারাবাহিকভাবে পড়ে শোনাচ্ছি অবনীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত রাজকাহিনী। আজকে পড়ব এর দ্বিতীয় পার্ট, গোহ। আসুন তবে শুরু করি আজকের গল্প, রাজকাহিনীর গোহ। প্রকাণ্ড বটগাছের মাঝে পাতায় ঢাকা ছোটখাটো পাখির বাসাটি যেমন, গগনস্পর্শী বিন্ধ্যাচলের কোলে চন্দ্রাবতীর শ্বেতপাথরের রাজপ্রাসাদও তেমনই সুন্দর, তেমনই মনোরম ছিল। স্নেচ্ছদের সঙ্গে যুদ্ধের কিছুদিন পূর্বেই শিলাদিত্য একদিন জনকতক রাজপুত বীরকে সঙ্গে নিয়ে চন্দ্রাবতীর রাজকন্যা গর্ভবতী রানী পুষ্পবতীকে সেই চন্দ্রাবতীর রাজপ্রাসাদে বাপ মায়ের কাছে পাঠিয়ে দিয়েছিলেন। তার মনে বড় ইচ্ছা ছিল যে যুদ্ধের পর শীতকালটা বিন্ধ্যাচলের শিখরে নির্জনে সেই শ্বেতপাথরের প্রাসাদে রানী পুষ্পবতীকে নিয়ে আরামে কাটাবেন। তারপর রানীর ছেলে হলে দুজনে একসঙ্গে রাজপুত্রকে কোলে নিয়ে বল্লভীপুরে ফিরবেন। কিন্তু হায় বিধাতা, সে সাধে বাঁধ সাধলেন। বিধর্মী শত্রুর বিষাক্ত একটি তীর তার প্রাণের সঙ্গে বুকের সমস্ত আশাকে বিদীর্ণ করে বাহির হয়ে গেল। শিলাদিত্য যুদ্ধক্ষেত্রেই প্রাণ হারালেন। তার আদরের মহিষী পুষ্পবতী চন্দ্রবতীর সুন্দর প্রাসাদে একাকিনী পড়ে রইলেন। বিন্ধ্যাচলের গায়ে রাজ অন্তঃপুরে সেদিন পুষ্পবতীর ঘর ছিল। ঠিক তারই সম্মুখে পাহাড় থেকে 50 গজ নিচে বল্লভীপুরে যাওয়ার পাকা রাস্তা। পুষ্পবতী সেইবার চন্দ্রবতীতে এসে যত্ন করে নিজের ঘরখানি ঠিক সম্মুখে দেয়ালের মতন সমান সেই পাহাড়ের গায়ে 25 গজ উপরে যে শূন্য স্থানের মাঝখানে ছোট্ট একটি শ্বেতপাথরের বারান্দা বসিয়েছিলেন। সেইখানে বসে রাস্তার দিকে চেয়ে তিনি প্রতিদিন একখানি রূপোর চাদরে সোনার সুতোয় সবুজ রেশমে সবুজ ঘোড়ায় চড়া সূর্যের মূর্তি সোনার সূচ দিয়ে সেলাই করতেন। আর মনে মনে ভাবতেন, মহারাজ যুদ্ধ থেকে ফিরে এলে পাখির পালকের মতন হালকা এই পাগড়িটি মহারাজের মাথায় তিনি নিজের হাতে বেঁধে দেবেন। তারপর দুজনে মিলে 25 গজ ভাঙনের গায়ে পাতলা একখানা মেঘের মতন সাদা শ্বেতপাথরের সেই বারান্দায় বসে মহারাজের মুখে যুদ্ধের সব গল্প শুনবেন। মাঝে মাঝে পুষ্পবতী দেখতেন সেই বল্লভীপুরের রাস্তায় বহু দূরে একটি বল্লভের মাথা ঝকঝক করে উঠত। তারপর কালো ঘোড়ার পিঠে বল্লভীপুরের রাজদূত দূর থেকে হাতের বল্লভ মাটির দিকে নামিয়ে অন্তঃপুরের বারান্দায় রাজধানী পুষ্পবতীকে প্রণাম করে তীর বেগে চন্দ্রাবতীর সিংহদ্বারের দিকে চলে যেত। যেদিন দাসীর হাতে মহারাজা শিলাদিত্যের চিঠি পুষ্পবতীর কাছে আসত, পুষ্পবতী সেদিন সমস্ত কাজ ফেলে শূন্যের উপরে সেই বারান্দায় মহারাজের চিঠি হাতে বসে থাকতেন। সেই আনন্দের দিনে যখন কোনো বুড়ো জাট গান গেয়ে মাঠের দিকে যেতে, কোনো রাখাল বালক পাহাড়ের নিচে ছাগল চড়াতে চড়াতে চন্দ্রাবতীর রাজকুমারীকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করত, তখন পুষ্পবতী কারোর হাতে এক ছড়া পান্নার চিক, কারোর হাতে বা এক গাছা সোনার মল ফেলে দিতেন। রাজকুমারীর প্রাসাদ মাথায় ধরে হাজার হাজার আশীর্বাদ করতে করতে সেই সকল রাজভক্ত প্রজা
সকালবেলায় কাজে যেত। সন্ধ্যাবেলায় সেই রাজদূত কালো ঘোড়ার পিঠে বল্লম হাতে মহারানী পুষ্পবতীর চিঠি নিয়ে বল্লভীপুরের দিকে ফিরে আসত। পুষ্পবতী নিস্তব্ধ সন্ধ্যায় পাহাড়ে পাহাড়ে কালো ঘোড়ার খুঁড়ের আওয়াজ অনেকক্ষণ ধরে শুনতে পেতেন। কখনো কোনো বুড়ো জ্যাঠের মেঠো গান, আর সেই সঙ্গে রাখাল বালকের মিষ্টি সুর সন্ধ্যার হাওয়ায় ভেসে আসত। তারপর বিন্ধ্যাচলের শিখরে বিন্ধ্যবাসিনী ভবানী মন্দিরে সন্ধ্যা পূজার ঘোর ঘণ্টা বেজে উঠত। তখন পুষ্পবতী মহারাজের সেই চিঠি খোপার ভিতর লুকিয়ে রেখে পাটের শাড়ি পরে দেবীর পূজায় বসতেন, আর মনে মনে বলতেন, হে মা চামুণ্ডে, হে মা ভবানী, মহারাজকে ভালোই ভালোই যুদ্ধ থেকে ফিরিয়ে আনো। ভগবতী, আমার যে ছেলে হবে সে যেন মহারাজের মতোই তেজস্বী হয়, আর তার মতোই যেন নিজের রানীকে খুব ভালোবাসে। হায়, মানুষের সকল ইচ্ছা পূর্ণ হয় না। পুষ্পবতী রাজার মতো তেজস্বী ছেলে পেয়েছিল বটে, কিন্তু তার মনে যে বড় সাধ ছিল সেই শ্বেত পাথরের বারান্দায় বসে মহারাজের সঙ্গে গল্প করবে, যুদ্ধের গল্প শুনবেন। তার যে বড় ছাদ ছিল নিজের হাতে মহারাজের মাথায় হাওয়ার মতন পাতলা সেই সুন্দর চাদরখানি জড়িয়ে দেবেন। সে স্বাদ আর কোথায় পূর্ণ হলো? তার যে মনের ইচ্ছা মনেই রইল, এ জন্মে আর মহারাজের সঙ্গে তার দেখা হলো না। যেদিন বল্লভীপুরে শিলাদিত্য যুদ্ধক্ষেত্রে প্রাণ দিলেন, সেই দিন চন্দ্রবতীর রাজপ্রাসাদে রানী পুষ্পবতী মায়ের কাছে বসে রূপোর চাদরে ছুঁচের কাজ করছিলেন। কাজ প্রায় শেষ হয়েছিল, কেবল সূর্য মূর্তির নিচে সোনার অক্ষরে শিলাদিত্যের নামটি লিখতে বাকি ছিল মাত্র। পুষ্পবতী যত্ন করে নিজের কালো চুলের চেয়েও মিহি, আগুনের চেয়েও উজ্জ্বল একখানি সোনার তার সরু হতেও সরু একটা সোনার সূচে পরিয়ে একটি ফোড় দিয়েছেন মাত্র। তার চাপা কলির মতন পুষ্পবতীর কচি আঙুলে সেই সোনার সূচ বোলতার হুলের মতন বিঁধে গেল। যন্ত্রণায় পুষ্পবতীর চোখে জল এলো। তিনি চেয়ে দেখলেন সেই ফোঁটা রক্ত জ্যোৎস্নার মতন পরিষ্কার সেই রূপোর চাদরে রাঙা এক টুকরো মণির মতন চকচক করছে। পুষ্পবতী তাড়াতাড়ি নির্মল জলে সেই রক্তের দাগ ধুয়ে ফেলতে চেষ্টা করলেন। জলের ছিটে পেয়ে সেই এক বিন্দু রক্ত ক্রমশ বড় হয়ে গেল। একটুখানি ফুলের গন্ধ যেমন সমস্ত হাওয়াকে গন্ধময় করে, তেমনি পাতলা ফুরফুরে চাদরখানি রক্তময় করে ফেলল সেটা। সেই রক্তের দিকে চেয়ে পুষ্পবতীর প্রাণ কেঁদে উঠল। তিনি ছলো ছলো চোখে মায়ের দিকে চেয়ে বললেন, মা, আমাকে বিদায় দাও, আমি বল্লভীপুরে ফিরে যাই। আমার না মন কেমন করছে, বুঝিবা সেখানে কি সর্বনাশ ঘটল। রাজা রানী বললেন, আর কটা দিন থেকে যা মা, ছেলেটি হয়ে যাক। পুষ্পবতী বললেন, না 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 মা। সেই দিনই সন্ধ্যাবেলা বল্লভীপুরে ৮০ জন রাজপুত বীর আর দুটো উটের পিঠে নীল রেশমি মরা একখানি ছোট্ট ডুলি বড় রাস্তা ধরে বল্লভীপুরের দিকে চলে গেল। চন্দ্রাবতীর রাজপ্রাসাদ শূন্য করে রাজকুমারী পুষ্পবতী বিদায় নিলেন। চন্দ্রাবতী থেকে বল্লভীপুর যেতে হলে প্রকাণ্ড একটা মরুভূমি পার হতে হয়। মালিয়া পাহাড়ের নিচে বীরনগর পর্যন্ত চন্দ্রাবতীর পাকা রাস্তা। তারপর মরুভূমির উপর দিয়ে আগুনের মতন বালি ভেঙে উঠে চড়ে বল্লভীপুরে যেতে হয়, আর অন্য পথ নেই।
পুষ্পবতী সেই পথের শেষে মরুভূমির সম্মুখে এসে শুনতে পেলেন শিলাদিত্য আর নেই। বিধর্মী স্নেচ্ছ বল্লভীপুর ধ্বংস করেছে। পুষ্পবতী চোখের এক ফোঁটা জল পড়ল না, তার মুখে একটা কথাও সরল না। কেবল তার বুকের ভেতরে সম্মুখে সেই মরুভূমির মতন ধু ধু করতে লাগলো। তিনি লক্ষ লক্ষ টাকার হীরের গহনা গা থেকে খুলে বালির উপর ছড়িয়ে দিলেন, সিথির সিঁদুর মুছে ফেললেন। তারপর উদাস প্রাণে বিধবার বেশ ধরে শিলাদিত্যের আদরের মহিষী পুষ্পবতী সন্ন্যাসিনীর মতন সেই মালিয়া পাহাড়ের প্রকাণ্ড গহ্বরে আশ্রয় নিলেন। মরু পাড়ে 10 মাস 10 দিন পূর্ণ হলে সন্ন্যাসিনী রানীর কোলে অন্ধকার গুহায় রাজপুত্রের জন্ম হল। নাম রইল গোহ। রানী পুষ্পবতী সেই দিন বীরনগর থেকে তার ছেলেবেলার প্রিয় সখী ব্রাহ্মণী কমলাবতীকে ডেকে পাঠিয়ে সেই 80 জন রাজপুত বীরের সম্মুখেই তার বড় সাধের রাজপুত্র গোহকে সঁপে দিয়ে বললেন, প্রিয় সখী, তোমার হাতে আমার গোহকে সঁপে দিলাম। তুমি মায়ের মতন একে মানুষ করো। তোমায় আর কি বলবো ভাই, দেখো রাজপুত্রকে যেন কোনো অযত্ন করো না। আর ভাই, যখন চিতার আগুনে আমার এই দেহ ছাই হয়ে যাবে, তখন আমার সেই এক মুঠো ছাই কার্তিক পূর্ণিমায় কাশীর ঘাটে গঙ্গা জলে ঢেলে দিও, যেন আমাকে জন্মান্তরে আর বিধবা না হতে হয়। ঝরঝর করে কমলাবতীর চোখে জল পড়তে লাগলো। সেই দিন সন্ধ্যাবেলা সেই 80 জন রাজভক্ত রাজপুত চন্দনের কাঠে চিতা জ্বালিয়ে চারিদিকে ঘিরে দাঁড়ালো। শিলাদিত্যের মহিষী রাজপুত রানী সন্ন্যাসিনী সতী পুষ্পবতী হাসি মুখে জ্বলন্ত চিতায় ঝাঁপ দিলেন। দেখতে দেখতে ফুলের মতন সুন্দর পুষ্পবতীর কোমল শরীর পুড়ে ছাই হলো। চারিদিকে রব উঠল, জয় মহারানীর জয়, জয় সতীর জয়। কমলাবতী ঘুমন্ত গোহকে এক কোলে আর সেই ছাই মুঠো এক হাতে নিয়ে চোখের জল মুছতে মুছতে বীরনগরে ফিরে গেলেন। সঙ্গে সঙ্গে সেই 80 জন রাজপুত বীর রাজপুত্রকে ঘিরে সেদিন থেকে বীরনগরে বাসা নিলেন। চন্দ্রাবতীর রাজা রানী অনেকবার গোহকে চন্দ্রাবতীতে নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু বল্লভীপুরে তেজশ্রী সেই রাজপুত বীরের দল গোহকে কিছুতেই ছেড়ে দেননি। তারা বলতেন, আমাদের মহারানী আমাদের হাতে রাজপুত্রকে সঁপে গেলেন, আমরাই তাকে পালন করব। বল্লভীপুরের রাজকুমার বল্লভীপুরের রাজপুতদের রাজা হয়ে এই মরুভূমিতেই থাকুন, এই তার রাজপ্রাসাদ। গোহ সেই বীরনগরে কমলাবতীর ঘরেই মানুষ হতে লাগলেন। কমলাবতী গোহকে ব্রাহ্মণের ছেলের মতন নানান শাস্ত্রে পণ্ডিত করতে চেষ্টা করতেন, কিন্তু বীরের সন্তান গোহের লেখাপড়া পছন্দ হতো না। তিনি বনে বনে পাহাড়ে পাহাড়ে কোনোদিন ভিলদের সঙ্গে ভিল বালকের মতন, কোনোদিন বা সেই রাজপুত বীরদের সঙ্গে রাজার মতন, কখনো ঘোড়ায় চড়ে মরুভূমির ওপর সিংহ শিকার করে, কখনো বা জাল ঘাড়ে বনে বনে হরিণের সন্ধানে ঘুরে বেড়াতেন। মালিয়া পাহাড়ের নিচেই বীরনগর, সেখানে যথেষ্ট শিষ্ট শান্ত নিরীহ ব্রাহ্মণদের বাস।
আর পাহাড়ের উপরে যেখানে বাঘ ডেকে বেড়ায়, হরিণ চড়ে বেড়ায়, যেখানে অন্ধকারে সাপের গর্জন, দিবারাত্রি ঝর্ণার ঝরঝর, আশ্চর্য আশ্চর্য ফুলের গন্ধ, প্রকাণ্ড প্রকাণ্ড বনের ছায়া, সেখানে সেই সকল অন্ধকার বনে বনে ভীল রাজ মান্ডলিক সাপের মতন কালো, বাঘের মতন জোরালো, সিংহের মতন তেজস্বী, অথচ ছোট্ট একটি ছেলের মতন সত্যবাদী, বিশ্বাসী, সরল প্রাণ ভীলের দল নিয়ে রাজত্ব করতেন। গো একদিন সেই সকল ভীল বালকদের সঙ্গে ভীল রাজত্বে ঘোড়ায় চড়ে উপস্থিত হলেন। সেখানে বল্লম হাতে বাঘের ছাল পরা হাজার হাজার ভীল বালক ঘোড়ায় চড়া সেই রাজপুত রাজকুমারকে ঘিরে আমাদের রাজা এসেছে, রাজা এসেছে বলে মাদল বাজিয়ে নাচতে নাচতে ঘরে ঘরে ঘুরে বেড়াতে লাগলো। ক্রমে সেই ছেলের পাল গহুকে নিয়ে রাজবাড়িতে উপস্থিত হলো। তখন খোঁড়া চালের রাজবাড়ি থেকে ভীলদের রাজা বুড়ো মান্ডলিক বেরিয়ে এসে বললেন, হারে কোথায় রে তোদের নতুন রাজা? ছেলের পাল গহুকে দেখিয়ে দিল। তখন সেই বুড়ো ভীল গহুকে অনেকক্ষণ দেখে বললেন, ভালো রে ভালো, নতুন রাজার কপালে তিলক লিখে দে। তখন একজন ভীল বালক নিজের আঙুল কেটে বুড়ো রাজা মান্ডলিকের সামনে রক্তের ফোঁটা দিয়ে গহের কপালে রাজ তিলক টেনে দিল। ভীলদের নিয়মে সে রক্তের তিলক মুছে দেয় এমন সাধ্য কারণ নেই। গহ সত্যি সত্যি রাজা হয়ে ভীলদের রাজসভায় বুড়ো রাজার কাঠের সিংহাসনের ঠিক নিচে একখানি ছোট পিঁড়ির ওপর বসলেন। এই পিঁড়িখানি অনেক দিন শূন্য পড়েছিল, কারণ মান্ডলিক চিরদিন ছিল নিঃসন্তান। তার দিন দুঃখী সামান্য প্রজা, তাদের ঘর আলো করা কালো বাঘের মতন কালো ছেলে। কিন্তু হায়, রাজার ঘর চিরদিন অন্ধকার, চিরকাল শূন্য ছিল। সেদিন যখন সমস্ত ভীলদের মধ্যস্থলে রক্তের টিকলক পড়ে গোহ রাজ যুবরাজ হয়ে পিঁড়িতে বসল, তখন বুড়ো মান্ডলিকের দুই চক্ষু সেই সুন্দর রাজকুমারের দিকে চেয়ে আনন্দে ভেসে গেল। ভীলরাজের এক ছোট ভাই ছিলেন। 10 বৎসর আগে একদিন কি জানি কি নিয়ে দুই ভাইয়ের খুব ঝগড়া হয়েছিল। সেই থেকেই বিচ্ছেদ, দেখাশোনা পর্যন্তও বন্ধ ছিল। গহ যুবরাজ হওয়ার দিন মান্ডলিকের ছোট ভাই হিমালয় পর্বত থেকে ভীল রাজত্বে হঠাৎ ফিরে এলেন। এসে দেখলেন রাজপুতের ছেলে যুবরাজের আসন জুড়ে আছে। রাগে তার সর্বাঙ্গ জ্বলে গেল। তিনি রাজসভার মাঝে মান্ডলিককে ডেকে বললেন, এই রে ভাইয়া, বুড়ো হয়ে তুই কি পাগল হয়েছিস? বাপের রাজ্যেই ছেলেতে পাবে, তোর ছেলে হলো না, তোর পরে আমি রাজা। রাজপুতের ছেলেকে পিড়ে বসালি কি বলে তুই? মান্ডলিক বললেন, ভাই ঠান্ডা হ। ভাই রাজ বললেন, ঠান্ডা হব সেই দিন যেদিন তোকে আমি আগুনে পোড়াবো। এই বলেই মান্ডলিকের ভাই রাগে ফুলতে ফুলতে রাজসভা থেকে বেরিয়ে গেল। মান্ডলিক বললেন, দূর হ, আজ হতে তুই আমার শত্রু হলি, যা দূর হ। তারপর সোজা হয়ে সিংহাসনে বসে গহকে নিজের কোলে তুলে নিয়ে সমস্ত ভীল সর্দারদের ডেকে গহের কপালে হাত দিয়ে শপথ করলেন, যেন সেই দিন থেকে সমস্ত ভীল সর্দার আপদে বিপদে সুখে দুঃখে গহকে রক্ষা করে, গহের শত্রু যেন তাদেরও শত্রু হয়। তারপর রাজসভা ভঙ্গ হলো। অনেক আমোদ আহ্লাদ করে গো বীর নগরে ফিরে গেলেন। সেই দিন কি ভেবে গভীর রাত্রে ভীল রাজ মান্ডলিক গহির কাছে চুপি চুপি গিয়ে বললেন, গহ, আমি তোকে ছেলের মতন ভালোবাসি, তোকে আমি রাজা করেছি,
তোর ছুরিখানা আমায় দে, আমি নিজের হাতে তোর শত্রুকে মেরে আসব। গহ তখন কোমর থেকে নিজের নাম লেখা ধারালো ছুরি খুলে দিলেন। ভীলরাজ সেই ছুরি হাতে বেরিয়ে পড়লেন। পাহাড়ের গায়ে তখন জোনাকি জ্বলছে, ঝিঝি ডাকছে, দূরে দূরে দু একটা বাঘের গর্জনও শোনা যাচ্ছে। মান্ডলিক সেই ছুরি হাতে রাত দুপুরে ভাই রাজার দরজায় ঘা দিলেন। কারো কোনো সাড়া শব্দ নেই। ভীলরাজ ধীরে ধীরে ভাইয়ের ঘরে প্রবেশ করলেন। দেখলেন তার ছোট ভাই সামান্য ভিলের মতন মাটির উপরে এক হাতে মুখ ঢেকে পড়ে আছেন। ভীলরাজের প্রাণে যেন হঠাৎ ঘা লাগলো। তিনি কালো পাথরের পুতুলটির মতন ছোট্ট ভাইয়ের সুন্দর শরীর মাটির উপর পড়ে থাকতে দেখে আর চোখে জল রাখতে পারলেন না। মনে মনে ভাবলেন, আমি কি নিষ্ঠুর! হায়, ছোট ভাইয়ের রাজ্য পরকে দিয়েছি, আবার কিনা শত্রু ভেবে ঘুমন্ত ভাইকে মারতেও এসেছি। মান্ডলিক 20 বৎসরের সেই ভীল রাজকুমারের মাথায় শিয়রে বসে ডাকলেন, ভাইয়া। একবার ডাকলেন, দুবার ডাকলেন, তারপর মুখের কাছ থেকে তার নিটল হাতখানি সরিয়ে নিয়ে ডাকলেন, ভাইয়া। কোনো উত্তর পেলেন না। তখন বুড়ো রাজা ছোট ভাইয়ের মুখের কাছে মুখ রেখে তার কোকড়া কোকড়া কালো চুলে হাত বুলিয়ে বললেন, ভাইয়া, রাগ করেছিস ভাইয়া? আমার সঙ্গে কথা কইবি না ভাইয়া? আমি তোর জন্যে হিমালয়ের আধখানা জয় করে রেখেছি, সেইখানে তোকে রাজা করব। তুই উঠে বস, কথা ক। অরে ভাই, কেন তুই এই 10 বছর আমায় ছেড়ে পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়ালি? কেন আমার কাছে চোখে চোখ রাখলি নে ভাই? আমি সাধ করে কি রাজপুতের ছেলেকে ভালোবেসেছি? তুই ছেড়ে গেলে আমার যে আর কেউ ছিল না। সে সময় গহই যে আমার শূন্য ঘর আলো করেছিল। ভাই ওঠ, আমি তোর রাজত্ব কেড়ে নিয়েছি, আবার তোকে শত্রু বলে মারতে এসেছি। এই নে, এই নে ছুরিখানা, নে, আমার বুকে বসিয়ে দে, সব গোল মিটে যাক। মান্ডলিকের ভাইয়ের হাতে ছুরিখানা জোর করে গুজে দিলেন। ধারালো ছুরি ভাই রাজের মুঠো থেকে খসে পড়ল। রাজা চমকে উঠলেন। ছোট ভাইয়ের গাটা যেন বড়ই ঠান্ডা বোধ হলো। এবার তিনি কান পেতে শুনলেন নিঃশ্বাসের শব্দ নেই। তিনি ভাইয়া ভাইয়া বলে চিৎকার করে উঠলেন। তার সমস্ত রাগ মাটির উপর মরা ভাইকে ছেড়ে সিংহাসনের গহের উপর গিয়ে পড়ল। গহ যদি না থাকতো তবে তো আজ 10 বৎসর পরে তিনি ছোট ভাইটিকে বুকে ফিরে পেতেন। তবে কি আজ ভীল রাজকুমার রাজ্য হারা হয়ে রাগে দুঃখে বুক ফেটে মারা পড়ত? মান্ডলিক অনেকক্ষণ ধরে ছোট ভাইটির বুকে হাত বুলিয়ে দিলেন, কিন্তু হায়, খাঁচা ফেলে পাখি যেমন উড়ে যায়, তেমনি সেই ভীল বালকের সুন্দর শরীর শূন্য করে তার প্রাণ পাখি অনেকক্ষণ উড়ে গেছে। মান্ডলিক আর সে ঘরে বসে থাকতে পারলেন না। ছুরি হাতে সদর দরজা খুঁড়ে বাইরে দাঁড়ালেন। তার প্রাণ যেন কেঁদে কেঁদে বলতে লাগলো, গহ রে, তুই এ কি করলি? আমার রাজ্য নিলি, রাজ সিংহাসন নিলি, ভাই ভাই বিচ্ছেদ ঘটালি। গহ, তুই কি শেষে আমার শত্রু হলি? হঠাৎ পাহাড়ের রাস্তা দিয়ে দুটি ভিলের মেয়ে গলা ধরাধরি করে চলে গেল। একজন বলে গেল, আহা কি সুন্দর রাজা দেখেছিস ভাই? আর একজন বললে, নতুন রাজা যখন আমার হাতে ধরে নাচতে লাগছিল তখন তার মুখখানা যেন চাঁদ পাড়া দেখলুম। মান্ডলিক নিঃশ্বাস ফেলে ভাবলেন, হায়,
এরই মধ্যে আমার প্রজারা বুড়ো রাজাকে ছেঁড়া কাপড়ের মতন ছেড়ে ফেলেছে। ভীল রাজের মনে হলো যেন পৃথিবীতে তার আর কেউ নেই। তিনি শূন্য মনে পূর্ণিমার প্রকাণ্ড চাঁদখানার দিকে চেয়ে রইলেন। সেই সময় কালো ঘোড়ায় চড়ে দুইজন রাজপুত ভীল রাজের সামনে দিয়ে চলে গেল। একজন বললে, ভাই রাজকুমার আজ শুভ দিনে ভীল রাজত্বের সিংহাসনে না বসে সকলের সামনে যুবরাজের আসনে বসে রইলেন কেন? অন্যজন বললে, গোহ প্রতিজ্ঞা করেছে যতদিন বুড়ো রাজা বেঁচে থাকবে ততদিন তিনি যুবরাজের মতোই তার পায়ের কাছে বসবেন। মান্ডলিকের প্রাণ যেন আনন্দে পরিপূর্ণ হলো। তিনি হাসি মুখে মনে মনে বললেন, ধন্য গোহ, ধন্য তোর ভালোবাসা। হঠাৎ সেই অন্ধকারে কার নিঃশ্বাসের শব্দ শোনা গেল। মান্ডলিক ফিরে দেখলেন ছোট্ট ভাইয়ের প্রকাণ্ড শিকারী কুকুরটা নিঃশব্দে অন্ধকারে দীর্ঘ নিঃশ্বাস ফেলছে। বুক যেন তার ফেটে গেল। তিনি ভাই রে বলে পাহাড়ের উপর আছাড় খেয়ে পড়লেন। পাহাড়ের গায়ে লেগে গোহের সেই ছুরি শিকারী কুকুরের দাঁতের মতন ভীলরাজের বুকে সজোরে বিঁধে গেল। পাহাড়ে পাহাড়ে শেয়ালের পাল চিৎকার করে উঠল, হায় 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 হায়। পরদিন সকালে একজন রাজপুত পাহাড়ের পথে বীরনগরে যেতে যেতে এক জায়গায় দেখতে পেলেন ভীল রাজের রক্ত মাখা দেহ, বুকে মহারাজ গোহের ছুরি বেঁধা। রাজপুত সেই ছুরি হাতে গোহের কাছে এসে বললেন, মহারাজ করেছ কি? আশ্রয়দাতা চির বিশ্বাসী ভীলরাজকে তুমি খুন করেছ? গোহ তৎক্ষণাৎ সেই রাজপুতের মাথা কেটে ফেলতে হুকুম দিলেন। তারপর সেই রক্তমাখা ছুরি কোমরে গুজে দুই হাতে চোখের জল মুছে ভাই রাজার সঙ্গে প্রাণীর চেয়েও প্রিয় মান্ডলিককে চিতার আগুনে তুলে দিয়ে সূর্য বংশের রাজপুত্র গোহ ভীল রাজের রাজ সিংহাসনে বসে রাজত্ব করতে লাগলেন। শেষ হলো আজকের গল্প রাজকাহিনী থেকে গোহ। খুব তাড়াতাড়ি আসছি পরের পার্টগুলি নিয়ে। আজ তবে চলি, টাটা।